নোবেল পুরস্কার এই শব্দযুগল কানে আসলেই ভেসে ওঠে সেরাদের মধ্যে সেরা পদার্থবিজ্ঞানী, সাহিত্যিক, রসায়নবিদ কিংবা চিকিৎসাবিদদের কথা। নিজেদের কাজের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের মুকুট হিসেবে প্রতি বছর নোবেল পুরস্কার পান গুটি কয়েক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। এই পুরস্কারটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সম্মানজনক, ঈর্ষণীয় এবং দামি পুরস্কার। কি বিজ্ঞানী, কি সাহিত্যিক, সকলের মনেই নিজ কাজের জন্য সম্মানিত হবার বাসনা থাকে। এক্ষেত্রে নোবেল পুরস্কার যেন একটি সার্বজনীন স্বপ্নের নাম। আর এই নামটি, এই পুরস্কারটি আজ এত সম্মানিত এবং জনপ্রিয় যার জন্যে তিনি অ্যালফ্রেড নোবেল, নোবেল পুরস্কারের যিনি সৃষ্টি করেছিলেন। আজকের ভিডিওতে আপনাদের বলবো ডিনামাইটের আবিষ্কর্তা এবং নোবেল পুরস্কারের জনক অ্যালফ্রেড নোবেলের বর্ণময় জীবন বৃত্তান্ত। অ্যালফ্রেড বার্নার্ড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন স্বপ্রতিষ্ঠিত প্রকৌশলী, উদ্ভাবক এবং উদ্যোক্তা, যিনি প্রাতিষ্ঠানিক লেখাপড়া খুব একটা করতে পারেননি। তার মা অ্যান্ট্রিয়েট আলসেল ছিলেন গৃহিণী। অ্যালফ্রেড বার্নার্ড নোবেলের বাবা ইমানুয়েলের ব্যবসায় হঠাৎ মন্দা দেখা দেয়। পরপর কয়েকটি মন্দায় পড়ে তিনি ঋণ খেলাপি হয়ে যান। এদিকে অ্যালফ্রেড বার্নার্ড নোবেল ছিলেন তার চতুর্থ সন্তান। দুর্ভাগা অ্যালফ্রেড নোবেল জন্মের পরই বাবার ব্যবসায় এই আকাল হওয়ায় ঠিকমতো আদর যত্ন পেতেন না। তার ভাগ্যের চূড়ান্ত পরিহাসে তাদের বাড়িটা আগুনে পুড়ে যায়। অ্যালফ্রেড নোবেল এবং তার পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েন। অ্যালফ্রেডের বয়স তখন 4 বছর। তখন তার বাবা ইমানুয়েল নতুন ব্যবসার উদ্দেশ্যে ফিনল্যান্ডে পাড়ি জমান। পরিবার সুইডেনে রেখে যান। তবে নতুন ব্যবসা শুরু করা এবং পরিবারের জন্য টাকা পাঠাতে তার অনেক দিন সময় লেগে যায়। তখন ইমানুয়েলের পরিবারকে সহায়তা করেন ইমানুয়েলের শ্বশুরমশাই তথা অ্যালফ্রেড নোবেলের দাদু। তিনি অ্যালফ্রেডের মাকে একটি মুদির দোকান খুলে দেন। আলসেল সেখানে দিনরাত কাজ করতেন সামান্য লাভের জন্য, যা দিয়ে তিনি তার সন্তান সন্ততিদের বড় করতে পারেন। 7 বছর বয়সে অ্যালফ্রেড নোবেল জ্যাকবস প্যারিস অ্যাপেলজিস স্কুল নামে একটি দরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে ভর্তি হন। স্কুলে ছাত্র শিক্ষক সবাই ছিল বেশ রুক্ষ মেজাজের অধিকারী। তার ওপর শৃঙ্খলাজনিত কারণে প্রতিদিনই শিক্ষার্থীদের পেটাতেন শিক্ষকরা। কিন্তু অ্যালফ্রেড নোবেল এই পরিবেশে মানিয়ে নেন চমৎকারভাবে। তিনি লেখাপড়ায় এবং অন্যান্য কাজে বেশ ভালো ছিলেন, যার জন্য তার বাবা তার উপর বেশ খুশিও হতেন। ছেলে স্কুলে ভালো ফল করছে আর বাবাও ব্যবসায় উন্নতি করছেন। রাশিয়ান মিলিটারির জন্য অস্ত্র তৈরির একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন অ্যালফ্রেড নোবেলের পিতা ইমানুয়েল। বিত্তবান হন অল্প সময়ের মধ্যে আর পরিবারকে নিয়ে আসেন রাশিয়াতে। সেন্ট পিটার্সবার্গে নোবেল যখন পা রাখেন তখন তার বয়স মাত্র 9 বছর। রাশিয়ান ভাষা শিখতে তার সময় লেগেছিল মাত্র 1 বছর। ইমানুয়েল ছিলেন কঠোর প্রোটেস্ট্যান্ট নিয়মকানুনের অনুসারী। রাশিয়ায় তিনি তার সন্তানদের আর স্কুলে পাঠাননি। বাড়িতে গৃহশিক্ষক রেখে তাদেরকে প্রোটেস্ট্যান্ট ভাবধারায় শিক্ষাদান করেন। ইমানুয়েলের অস্ত্র ব্যবসা খুব দ্রুতই বেড়ে উঠতে লাগলো এবং পরিচিতিও পেল। তার মাঝে অ্যালফ্রেড নোবেলের পড়াশোনাও চলছিল ভালোই। রসায়ন হয়ে ওঠে তার প্রিয় বিষয়। রসায়নে তিনি বেশ দক্ষতা অর্জন করেন। অন্যদিকে ইংরেজি, ফ্রান্স আর জার্মান ভাষা শিখে 16 বছর বয়সে অ্যালফ্রেড নোবেল একজন লেখক হবেন বলে ঠিক করেন। গৃহশিক্ষকের নিকট শেক্সপিয়ার পড়ে তিনি সাহিত্যের প্রতি প্রেমে পড়েন। অন্যদিকে শেলির কবিতায় মুগ্ধ হয়ে কবিতা লিখতেও শুরু করলেন অ্যালফ্রেড নোবেল। বিষয়টি জানতে পেরে তার বাবা তাকে বলেন যে সাহিত্য পড়া ভালো, তবে তিনি তার ছেলেকে ওই পথে যেতে দিতে পারেন না। তিনি অ্যালফ্রেড নোবেলকে যুক্তরাষ্ট্রে এবং ইউরোপে ঘোরার প্রস্তাব দিলেন। বিনিময়ে তার ছেলে যেন তার ব্যবসার কাজকর্মে মনোনিবেশ করে। অ্যালফ্রেড নোবেল তার বাবার এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যান। ভ্রমণে গিয়ে তিনি নিউ ইয়র্ক আর প্যারিস ঘুরে দেখার সুযোগ পান। বেশিরভাগ সময় তিনি কাটাতেন রাসায়নিক গবেষণাগার আর ফ্যাক্টরিতে। 1852 সালে যখন তিনি রাশিয়ায় ফিরে আসেন তখন তার বয়স 19 বছর। তার বাবার ব্যবসা তখন বিশাল, যেখানে প্রায় 1000-এর অধিক শ্রমিক কাজ করে। স্বাস্থ্য সমস্যা, পুনরায় আর্থিক সংকটে রাশিয়া ফিরে এসে অ্যালফ্রেড নোবেল পুরোদমে বাবার ব্যবসায় মন দেন। কিন্তু তার স্বাস্থ্য ততদিনে বেশ খারাপ। ঘন ঘন রোগে ভুগতেন কিশোর অ্যালফ্রেড নোবেল। তার স্বাস্থ্যের সাথে সাথে ইমানুয়েলের ব্যবসাও খারাপ হতে শুরু করলো। অ্যালফ্রেড নোবেলের বয়স যখন 25 তখন ইমানুয়েলের ব্যবসা গভীর অর্থাভাবে ধুঁকছে।
এর মূল কারণ ছিল রাশিয়ান সরকারের ক্রিমিয়ার যুদ্ধে হেরে যাওয়া। ক্রিমিয়া যুদ্ধ হেরে যাওয়ায় সরকার অস্ত্রের অর্থমূল্য পরিশোধ করেনি। তাছাড়া ইমানুয়েল তখনকার সময়ে ব্যবহৃত গান পাউডারের চেয়ে অনেক শক্তিশালী এক প্রকার বিস্ফোরক নাইট্রোগ্লিসারিন আবিষ্কারের চেষ্টা করে ব্যর্থ হন। এই ব্যর্থতা তার ব্যবসায় আর্থিক ক্ষতির কারণ হিসাবে কাজ করেছে। 1863 সালে রাশিয়া ফিরে এসে অত্যন্ত কঠোর পরিশ্রম শুরু করেন অ্যালফ্রেড নোবেল। তার মা বাবা তখন সুইডেন চলে গেছেন। অ্যালফ্রেড নোবেল একটি ছোট্ট কারখানায় নিজের ল্যাবরেটরি স্থাপন করলেন। এখানে তিনি হাড় ভাঙা পরিশ্রম শুরু করেন। দৈহিকভাবে খুব একটা ভালো স্বাস্থ্যের অধিকারী না হলেও তিনি দৈনিক 18 ঘন্টা ল্যাবরেটরিতে কাজ করতেন। কিছুদিনের মধ্যেই তিনি নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণ ঘটাতে শিখে যান। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 1864 সালে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা। তার কনিষ্ঠ ভাই এমিলও গবেষণাগারে কাজ করত। দুর্ঘটনার দিন এমিল, আরও কয়েকজন সহকর্মী এবং ঝাড়ুদার সহ 5 জন পুড়ে মারা যায়। অ্যালফ্রেড নোবেল এতে করে প্রাথমিকভাবে কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত হন। তবে কর্মঠ মানসিকতার অ্যালফ্রেড নোবেল বেশি দিন কাজের বাইরে বসে থাকতে পারেননি। খুব দ্রুত তিনি অধিক পরিমাণ নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণ ঘটানোর জন্য গবেষণা শুরু করেন এবং সফলও হন। ল্যাবরেটরিতে আগুন লেগে ছোট ভাইয়ের মৃত্যু হবার পর থেকেই অ্যালফ্রেড নোবেল কিভাবে অধিক পরিমাণ বিস্ফোরক সহজে অব্যর্থভাবে বিস্ফোরিত করা যায় সে বিষয়ে গবেষণা করেছিলেন। অবশেষে তিনি আবিষ্কার করলেন তার বিখ্যাত ব্লাস্টিং ক্যাপ ডিটোনেটর। তার এই ক্যাপ আবিষ্কারের প্রায় 50 বছর কোনো রকম পরিবর্তন ছাড়াই ব্যবহৃত হতো। এমনকি এখনও কোনো কোনো কাজে এটি ব্যবহৃত হয়। 1863 সালে অ্যালফ্রেড নোবেল নাইট্রোগ্লিসারিনের সাথে কাঠকয়লার মতন আরও কিছু গুঁড়ো পদার্থ মিশিয়ে এক প্রকার অধিক শক্তিশালী এবং স্থিতিশীল বিস্ফোরক তৈরি করেন। 1864 সালে তিনি তার এই নতুন আবিষ্কার সুইডিশ পেটেন্ট অফিসে পেটেন্টের জন্য আবেদন জানান। তবে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ায় তার আবেদন মঞ্জুর হচ্ছিল না। এরপর তিনি আবার গবেষণায় ফিরে আসেন। তিনি নাইট্রোগ্লিসারিনকে এক প্রকার শোষক পদার্থ দিয়ে শোষণ করিয়ে নেন। পদার্থগুলো হচ্ছে কিসেলগার, কাঠের গুঁড়ো, সিলিকেট ইত্যাদি। এরপর এই বিস্ফোরককে কাগজে মুড়ে তৈরি করেন ডিনামাইট। তিনি গ্রিক শব্দ ডিনামিস থেকে ইংরেজি প্রতিশব্দ ডিনামাইট শব্দটি নেন, যার অর্থ শক্তি। এই ডিনামাইটকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে বলেই তিনি বিশ্বাস করতেন। 1873 সালে অ্যালফ্রেড নোবেল প্যারিসে স্থায়ীভাবে স্থিত হওয়ার বাসনা প্রকাশ করেন। 2 বছর পর তিনি গ্যালিগনাইট নামক এক প্রকার বিস্ফোরক তৈরি করেন। এই গ্যালিগনাইট ছিল ডিনামাইটের চেয়ে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল, নিরাপদ এবং জলের নিচে বিস্ফোরণের যোগ্য, যা একে নিয়ে যায় ভিন্ন মাত্রায়। 1887 সালে নোবেল নাইট্রোসেলুলোজ এবং নাইট্রোগ্লিসারিনের মিশ্রণ তৈরি করে বুলেট এবং কামানের শেলে ব্যবহারের জন্য এক প্রকার প্রোপেলেন্ট, এবং যার নাম ব্যালিস্টিক। ফরাসি মিলিটারি এই ব্যালিস্টিকের প্রতি কোনো আগ্রহ না দেখালে তিনি ইতালির মিলিটারির কাছে লাইসেন্স করিয়ে নেন। এতে করে ফরাসি সরকার তার বিরুদ্ধে মিথ্যা প্রতারণা চালায়, তার গবেষণাগারে অভিযান চালায় এবং অনেক সরঞ্জাম বাজেয়াপ্ত করে। এই ঘটনায় দুঃখ পেয়ে অ্যালফ্রেড নোবেল চিরতরে ফ্রান্স ত্যাগ করে ইতালিতে বসবাস শুরু করেন। অ্যালফ্রেড নোবেল তার বিস্ফোরক তথা ডিনামাইট থেকে যতই উপার্জন করছিলেন ততই মর্মপীড়ায় ভুগতে শুরু করেন। তিনি বুঝতে পারেন তার মৃত্যুর পর মানুষ তাকে চিরজীবন ঘৃণা ভরে স্মরণ করবে। বিশেষ করে ভাইয়ের মৃত্যুর কথা ভালোভাবে উপলব্ধি করতেন তিনি দেখেন যে একটি পত্রিকা ভুলক্রমে তার ভাইয়ের বদলে তার মৃত্যু সংবাদ প্রকাশ করেছে। তাই সব কিছু ভেবে ডিনামাইট আবিষ্কারকে নিজের পাপ হিসাবে মনে করে প্রায়শ্চিত্ত করতে এগিয়ে আসেন অ্যালফ্রেড নোবেল। ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করতে তিনি এক অভাবনীয় কাজ করে যান। তিনি তার বিশাল পরিমাণ বিত্ত বৈভব সব মানব কল্যাণে কাজ করা ব্যক্তিদের পুরস্কার প্রদানের জন্য রেখে যান। তিনি নিজের 94% সম্পত্তি দিয়ে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি 5টি বিষয়ে বৈশ্বিকভাবে সেরা ব্যক্তিদের পুরস্কার প্রদানের জন্য ফান্ড গঠন করেন। 1901 সালে তার মৃত্যুর 5 বছর পর প্রথমবারের মতো নোবেল পুরস্কার প্রদান করা হয়। ব্যক্তিগত জীবনে অ্যালফ্রেড নোবেল ছিলেন বেশ শৌখিন। আর্থিকভাবে যখন সচ্ছল হতে শুরু করেন তখন থেকেই তিনি মোটামুটি বিলাসবহুল জীবনযাপন করতেন। তথাপি পরিশ্রমের কোনো খামতি ছিল না তার মধ্যে। তিনি খুবই দানশীল ছিলেন এবং নিজের অতীতের কথা স্মরণ করে সর্বদাই দান করতেন। একদিন তিনি তার কোনো এক গৃহভৃত্যকে জিজ্ঞাসা করলেন যে সে কী উপহার চায়। জবাবে ভৃত্য নোবেলের একদিনের আয় চেয়েছিল। অ্যালফ্রেড নোবেল ভৃত্যকে সেদিন তার সে পরিমাণ অর্থ দান করেছিলেন যার মূল্য $20 লাখ বেশি। ধনীরা স্বভাবত নারীর প্রতি দুর্বল হতো, কিন্তু অ্যালফ্রেড নোবেল ছিলেন এর বিপরীত।
তিনি ছিলেন লাজুক প্রকৃতির এবং নিঃসঙ্গ প্রকৃতির মানুষ। কথা কম বলতেন এবং খুব সহজে কারোর বন্ধু হতে পারতেন না। দাম্পত্য জীবন শুরু করতে চেয়েছিলেন অ্যালেক্সান্দ্রা নামক এক নারীর সাথে, যার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন অ্যালফ্রেড নোবেল। 1876 সালে বার্থা কিনোস্কি নামে এক মহিলাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করেন, যার প্রেমে পড়তে অ্যালফ্রেড নোবেলের সময় লেগেছিল মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু বার্থা আগেই বিয়ে ঠিক হয়েছিল তার, এবং সে কয়েক বছর পর প্যারিসেও চলে যায়। তবে অ্যালফ্রেড নোবেল তার পরবর্তী জীবনে সব সময় চিঠি আদান প্রদানের মাধ্যমে বার্থার সাথে যোগাযোগ রাখেন। ঘটনাক্রমে 1905 সালে বার্থা শান্তিতে নোবেল পুরস্কারও পান। নোবেলের অসমাপ্ত প্রেম কাহিনীর এখানেই শেষ নয়। তিনি বার্থার প্রেমে ব্যর্থ হয়ে সোফি নামের আরেক অস্ট্রিয়ান নারীর প্রেমে পড়েন, যার আগের প্রেমিকের ঘরে একটি সন্তানও ছিল। তথাপি অ্যালফ্রেড নোবেল নিয়মিত সোফির সাথে দেখা করে অস্ট্রিয়া যেতেন এবং টাকা পাঠাতেন। এই প্রেমের শেষ হয় যখন সোফি তার আগের প্রেমিককে বিয়ে করে। জীবনের অন্তিম সময়ে অ্যালফ্রেড নোবেল হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। 1896 সালের 10ই ডিসেম্বর 63 বছর বয়সে এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন। স্টকহোমের উত্তরাঞ্চলে তাকে সমাধিস্থ করা হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন ডিনামাইটের আবিষ্কর্তা এবং নোবেল পুরস্কারের জনক অ্যালফ্রেড নোবেলের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।